বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। এইচএসসি অ্যাকাউন্টিং অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি ফারজানা সুলতানা। আজকে তোমাদের যেই চ্যাপ্টারটা পড়াচ্ছি সেটা হচ্ছে অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারের অংশীদারি ব্যবসায়ের হিসাব। এটা লেকচার 2 আজকে। এর আগে আমি লেকচার 1 দিয়েছিলাম। আশা করি তোমরা সেটা ভালোভাবে দেখেছো এবং বুঝতে পেরেছো যে কিভাবে অংশীদারি ব্যবসায়ের হিসাব তৈরি করতে হয়। আচ্ছা, সেটা তো কৌশল দেখিয়ে দিয়েছি। আজকে একটি অঙ্ক করাবো। অঙ্ক করানোর মাধ্যমে তোমরা বুঝতে পারবে কিভাবে অঙ্কটি সহজেই তৈরি করতে হয়। আচ্ছা, দেখো কোশ্চেনটা। XYZ মডার্ন ডিজাইন অ্যান্ড কোং এর 3 অংশীদার যারা মূলধন অনুপাতে ব্যবসায়ের লাভ লোকসান বন্টন করে নেয়। মূলধন অনুপাতে, কোন অনুপাতে? মূলধন অনুপাতে। ঠিক আছে। 2019 সালের 1 জানুয়ারি তারিখে তাদের মূলধন হিসেবের উদ্বৃত্ত ছিল এক্স 1 লক্ষ টাকা, ওয়াই 80,000 টাকা, জেড 60,000 টাকা। সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য জেড মাসিক 1200 টাকা পাবে, যা তিনি হিসাবকাল শেষেও উঠিয়ে নেয়নি। মূলধন ও উত্তোলনের উপর বার্ষিক 5% হারে সুদ ধার্য করতে হবে, তবে পণ্য উত্তোলনের উপর কোনো সুদ ধার্য হবে না। XYZ মুনাফার প্রত্যাশায় যথাক্রমে 10,000 টাকা, 8,000 টাকা ও 7,000 টাকা উত্তোলন করে, যার উপর 400 টাকা, 300 টাকা ও 250 টাকার সুদ ধার্য করা হয়েছে। জেড এছাড়াও প্রতিষ্ঠান হতে 900 টাকার পণ্য উত্তোলন করেছে, যা যথারীতি পণ্য উত্তোলন শিরোনামে হিসাবভুক্ত হয়েছে। ওয়াই বছরের মাঝামাঝি সময়ে 25,000 টাকা কারবারি ঋণ আনয়ন করে। এরপরে চুক্তির শর্ত অনুযায়ী অংশীদারদের যে কোনো সুদ, বেতন ও কমিশন সমন্বয় পূর্ববর্তী মুনাফার ওপর X 4% হারে কমিশন পাবেন। বেতন ডেবিট করার পর কিন্তু অন্যান্য সমন্বয় সাধনের পূর্বে 2019 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরে কারবারির মুনাফা 1,32,000 টাকায় উপনীত হয়। করণীয় লাভ লোকসান আবন্টন হিসাব, অংশীদারদের মূলধন হিসাব, ওয়াই এর ঋণ হিসাব। আচ্ছা, কোশ্চেনটা তো বললাম কিছুই বুঝো নাই, আমি জানি সেটা। কিন্তু গত ক্লাসে আমি যেটা দিয়েছিলাম সেটা ঠিকমতো দেখেছো তো? তোমাদের কিন্তু আমি একটা চার্ট দিয়েছিলাম যে কিভাবে এই যে লাভ লোকসান বন্টন হিসেবে কি আসবে, অংশীদারদের মূলধন হিসেবে কি আসবে, ওয়াই এর ঋণ হিসেবে কি আসবে, সেগুলো কিন্তু একটা শর্টকাট আমি একটা চার্ট দিয়েছিলাম। ঠিক আছে, তোমরা যদি সেটা ভালোভাবে দেখে থাকো তাহলে আজকের অঙ্কটা খুব ভালোভাবে বুঝতে পারবে ইনশাল্লাহ। আচ্ছা, এখানে এই 2টা জিনিস মনে রাখতে হবে। একটা হচ্ছে যে এখানে পরবর্তী এবং আরেকটা হচ্ছে বেতন ডেবিট করার পর। এই 2টা জিনিস খুব ভালোভাবে মনে রাখবো আমরা। তো প্রথমে আমরা কি করব জানো? লাভ লোকসান বন্টন হিসাব, অংশীদারদের মূলধন হিসাব এবং ওয়াই এর ঋণ হিসাব, এই 3টা ঘর তৈরি করে ফেলবো। ঘর তৈরি করার জন্য আমাদেরকে কি করতে হবে দেখো। তাহলে ঘর তৈরি করার জন্য প্রথমে আমাদের কি করতে হবে? এরকম একটি টি ছক তৈরি করতে হবে লাভ লোকসান আবন্টন হিসেবের জন্য। মডার্ন ডিজাইন অ্যান্ড কোং 2019 সালে 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য লাভ লোকসান বন্টন হিসাব লিখবা, একটা টি ছক তৈরি করবা। হিসাব যেহেতু বলেছে তাই হিসাব মানে আমরা তো জানি এটা একটা নর্মাল খতিয়ানের মতো। উপরে ডেবিট ক্রেডিট বিবরণ টাকা বসালাম। এটা গেল লাভ লোকসান বন্টন হিসাব। তারপরে আসো 2 নম্বরে বলেছে যে অংশীদারদের মূলধন হিসাব। তো মডার্ন ডিজাইন অ্যান্ড কোংয়ের অংশীদারদের মূলধন হিসাব, এখানে যেহেতু তারিখের ঘর আছে তাই আমি উপরে এখানে তারিখ লাগবে না। উপরে এইটাতে তারিখের ঘর ছিল না, তাই উপরে আমি এটা সবগুলো 31 ডিসেম্বরের জন্য তাই লিখে দিলাম, তাই তারিখের ঘর এখানে ছিল না। আর এখানে তারিখের ঘর থাকবে তারিখ বিবরণ, টাকার পরিমাণ, 3 জনের যেহেতু টাকার ঘর লাগবে তাই 3 জনের নাম দিলাম, সেম ক্রেডিট সাইডেও। ঠিক আছে, এরপরে আসো ঋণের হিসাব। শুধু ওয়াই ঋণ গ্রহণ করেছে তাই শুধু ওয়াই এর ঋণ হিসাব আসবে। এটাও সেম টি ছক, তারিখ বিবরণ টাকা, উপরে ডেবিট ক্রেডিট। আচ্ছা, তাহলে ঘর কিভাবে তৈরি করতে হয় সেটা তো তোমরা দেখলে, তাই না? এখন একটা জিনিস বলে রাখি আমি, সেটা হচ্ছে যে এখানে কিন্তু তোমরা কোশ্চেনে দেখতে পাচ্ছ আমি এই মূলধনের পাশে 2 দিয়ে রাখলাম, তারপরে এখানে 1+2 দিয়ে রাখলাম, এখানে
কি বলে এখানে 2 দিয়ে রাখলাম, দেখতে পাচ্ছ তোমরা। এগুলা মানে হচ্ছে 2 যেগুলো, এগুলো 2 নম্বর ঘরে যাবে, মানে মূলধন হিসেবে যাবে। আর 1 যেগুলো, সেগুলো হচ্ছে লাভ লোকসান আবন্টন হিসেবে যাবে, ঠিক আছে। আর যেখানে 3 দেখতে পাবা, এটা শুধু যাবে 3 নম্বর ঘরে, মানে ঋণ হিসেবে, ঠিক আছে। তো এই জিনিসটা তো আমরা বুঝলাম, তাই না? তাহলে আসো এবার অঙ্কটা শুরু করি, কিভাবে করব। গত ক্লাসে কিন্তু আমি বলে দিয়েছিলাম তোমাদেরকে যে লাভ লোকসান আবন্টন হিসাবটা মানে কি, যে নেট লাভ থেকে সমস্ত খরচগুলো বাদ দিব, এখানে শুধু ডেবিট সাইডে খরচগুলো আসবে। এই জিনিসটা একটু মাথায় রাখবা। আচ্ছা, তাহলে আসো শুরু করি এবার। এখানে তোমাদেরকে বলেছে যে 2019 সালের পহেলা জানুয়ারি তারিখে তাদের মূলধন হিসেবে উদ্বৃত্ত ছিল এক্স 1 লাখ, ওয়াই 80,000, জেড 60,000 টাকা। এটা যেহেতু ব্যালেন্স বিডি, কার? মূলধনের, এখানে মূলধন হিসেব বলেছে, তাই না? মূলধনের ব্যালেন্স বিডি, তাই মূলধন হিসেবে এটা যাবে। অংশীদারদের মূলধন হিসেবে নাম ধরে ধরে এই 3টা জিনিস বসিয়ে দিবা ব্যালেন্স বিডি হিসেবে। কিভাবে বসাবো দেখো, অংশীদারদের মূলধন হিসেবে গেলাম, যাওয়ার পর এই যে ব্যালেন্স বিডি হিসেবে 1,80,000, 60,000 টাকা বসালাম। ক্লিয়ার? তারপরে আসো, এটা আর কোথাও যাবে না, ব্যালেন্স বিডি একবারই পোস্টিং হয়। তারপরে দেখো, এরপরে সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য জেড মাসিক 1200 টাকা পাবে। কি পাবে? এখানে বেতন পাবে। এই জিনিসটা একটু লিখে দিই, বেতন পাবে, যা তিনি হিসাবকাল শেষেও উঠিয়ে নেয়নি, ঠিক আছে। তাহলে মাসিক 1200 টাকা যে বেতন পাবে, সেই মাসিক 1200 টাকার জন্য আমরা এটা বলেছিলাম যে বেতন যেহেতু খরচ, এটা 2 দিকে যাওয়ার কথা। একটা হচ্ছে কি লাভ লোকসান আবন্টন হিসেবে যাবে, এবং আরেকবার কি অংশীদারদের মূলধন হিসেবে যাবে, তাই না? কিন্তু এখানে একটা বলেছি কি বেতন ডেবিট করার পর, ওরা তো আগেই ডেবিট করে ফেলেছে, আমি আবার কেন ডেবিট করব? তাহলে ডাবল বাদ পড়বে না? ওরা বেতন যেহেতু ডেবিট করে ফেলেছে, এই জন্য আমি আগেই বলেছিলাম সার্কেল করে যে এই 2টা জিনিস মনে রাখবা। এখানে বেতন ডেবিট করার জন্য এখানে শুধু এটা পোস্টিং 1200 টাকার, এটা পোস্টিং যাবে কয়বার? শুধুমাত্র একবার, 2 নম্বর ঘরে। এই যে আমি স্টার চিহ্ন দিয়ে এটা বুঝিয়ে দিয়েছি, এখানেও স্টার চিহ্ন আছে এবং এখানেও স্টার চিহ্ন আছে, এটা আমি বুঝিয়ে দিয়েছি যে কেন এটা একবার গেল, শুধু 2 নম্বর ঘরে যাবে। তাহলে মাসিক যেহেতু 1200 টাকা, তাহলে বছরে কত হবে? 1200 × 12, তাহলে 14,400। তাহলে 14,400 টাকা এই যে বেতন হিসাব, এটা আমি বসালাম। ক্লিয়ার? এরপরে দেখো কি বলেছে, যে মূলধন ও উত্তোলনের ওপর বার্ষিক 5% হারে সুদ ধার্য করতে হবে। সুদ কিন্তু 2 বার যায়, এই যে 1 + 2, মানে একবার মূলধন লাভ লোকসান আবন্টন হিসেবে যাবে, আর একবার অংশীদারদের মূলধন হিসেবে যাবে। সেম উত্তোলনের সুদও, মূলধনের সুদ উত্তোলনের সুদ 2 দিকেই যাবে। তাহলে আসো আমরা 2 দিকে পোস্টিং দেই। মূলধনের সুদটা কিভাবে বের করেছি? মূলধনের সুদ এখানে বলেছে, দেখো আগে এখানে আমি পোস্টিং দিতে অংশীদারদের মূলধন হিসাবে, এটা যেহেতু আবার অংশীদারদের মূলধন হিসাবে যাবে, তাই এটা হেডিং দিতে হবে। এরপরে ব্র্যাকেটে মূলধনের সুদ লিখবা। এক্সের জন্য এখানে 5,000 টাকা। 5,000 টাকা কিভাবে আসলো? 1 লক্ষ টাকার উপরে 5% ধরো 5,000 টাকা আসবে। এখানে 8,000 টাকা, 80,000 টাকার উপরে 5% 4,000 টাকা, 60,000 টাকার উপরে 5% 3,000 টাকা। এই 3টা যোগ করে আমার আসলো 12,000 টাকা। এই টাকাটাই, এটা আমি টিক চিহ্ন দিয়ে দিচ্ছি, এই টাকাটাই আমি আবার কোথায় বসাবো? অংশীদারদের মূলধন হিসেবে। এই যে এটা কোথা থেকে আসলো? লাভ লোকসান বন্টন হিসাব থেকে আসলো। মূলধনের সুদ এই যে দেখো 5,000, 4,000, 3,000 বসালাম। ক্লিয়ার? এতটুকু বুঝতে পেরেছো আশা করি। এরপরে দেখো, এরপরে তোমাকে বলেছি কি যে উত্তোলন করে, তাই না? আচ্ছা, 5% সুদ ধার্য করতে হবে, তবে পণ্য উত্তোলনের উপর কোনো সুদ ধার্য হবে না। পণ্য উত্তোলনের উপর কোনো সুদ ধার্য করতে হবে না। XYZ মুনাফার প্রত্যাশায় যথাক্রমে 10,000 টাকা, 8,000 টাকা এবং 7,000 টাকা উত্তোলন করে। এটা শুধু উত্তোলন করে, এটা কিন্তু তোমার মূলধন হিসেবে আসবে, ডেবিট সাইডে বসাবো, ঠিক আছে। শুধু একবার এই যে 2 নম্বর ঘর দিলাম, 2 নম্বর ঘর দিলাম, 2 নম্বর ঘর দিলাম। তাহলে আমরা আসো অংশীদারদের মূলধন হিসেবে এই, এখন তো এইগুলো তো বসিয়ে ফেললাম, এখন এটা বসাবো, এটা বসাবো, এটা বসাবো। এখন এটা বসিয়ে দিচ্ছি। দেখো অংশীদারদের মূলধন হিসেবে ডেবিট পাশে উত্তোলন হিসাব নগদ 10,000, 8,000, 7,000 গেল আমার। এটা আর কোথাও পোস্টিং হবে না, এটা একবারই পোস্টিং হয়। তারপরে আসো এখানে কি বলেছে দেখো,
উত্তোলন করে, যার উপরে 400 টাকা, 300 টাকা এবং 250 টাকা সুদ ধার্য করা হয়েছে। সুদ ওরা দিয়ে দিয়েছে, তাই আমাদের আর বের করতে হবে না। তাহলে সুদের এই টাকাটা কিন্তু কয় জায়গায় যাবে বলেছিলাম? 2 জায়গায়। হ্যাঁ, এই তো তোমরা বুঝতে পেরেছো। 2 জায়গায় যাবে কোথায়? একবার যাবে লাভ লোকসান আবন্টন হিসেবে, আর আবার যাবে অংশীদারদের মূলধন হিসেবে। তাহলে আসো পোস্টিং দিয়ে দিই। একবার লাভ লোকসান আবন্টন হিসেবে এটা ক্রেডিট পাশে বসাবো এবং মূলধন হিসেবে ডেবিট পাশে বসাবো। ঠিক আছে, লাভ লোকসান আবন্টন হিসেবে দেখো ক্রেডিট পাশে অংশীদারদের মূলধন হিসেবে এটা যাবে, তাই এটা হেডিং দিলাম। হেডিং দেওয়ার পর উত্তোলনের সুদ, তারপরে এখানে এক্স এর উত্তোলনের সুদ 400, ওয়াই 300 আর জেড হচ্ছে 250, টোটাল 950 এখানে বসানো শেষ। এরপরে আমার এটা ক্রেডিট পাশে এখানে, আর এটার যাবে এখানে ডেবিট পাশে। তাহলে দেখো উত্তোলনের সুদ 400, 300, 200। এটা আবার কোথায় বসিয়েছিলাম? লাভ লোকসান বন্টন হিসেবে, জন্য এটা হেডিংটা দিতে হবে। আশা করি এতটুকু বুঝতে পেরেছো। এরপরে আসো, এরপরে আমরা দেখি জেড এছাড়াও প্রতিষ্ঠান হতে 900 টাকার পণ্য উত্তোলন করেছে, যা যথারীতি পণ্য উত্তোলন শিরোনামে হিসাবভুক্ত হয়েছে। তাহলে পণ্য উত্তোলন শিরোনামে, পণ্য উত্তোলন আবার কোথায় যাবে? উত্তোলন তো দুই ভাবে হতে পারে, একটা হচ্ছে নগদ আর একটা হচ্ছে পণ্য। জাস্ট নগদের নিচে এই পণ্য উত্তোলন কয়বার বসবে? শুধুমাত্র একবার। এই যে দেখো, শুধু 2 নম্বর ঘরে জাস্ট নগদের নিচে আমরা অংশীদারদের মূলধন হিসেবে নগদের নিচে পণ্য লিখে, শুধুমাত্র জেড এনেছে তাই জেডের জায়গায় আমরা 900 টাকা লিখে রাখলাম। ঠিক আছে। আচ্ছা, পণ্য উত্তোলনের পরে কি বলেছে দেখো, ওয়াই বছরের মাঝামাঝি সময়ে 25,000 টাকা কারবারে ঋণ আনয়ন করেন। ঠিক আছে, এই যে ঋণ, যে কথাটা 25,000 টাকা, এটা শুধু 3 নম্বর ঘর, মানে ওয়াই এর ঋণ হিসেবেই যাবে, এটা আর কোথাও যাবে না। কেন যাবে না? এটা মূলধনে অংশীদারদের মূলধন হিসেবেও যাবে না, লাভ লোকসান আবন্টন হিসেবে মানে বন্টন হিসেবেও যাবে না। কেন যাবে না? ঋণ এবং মূলধনের ভিতরে কিছু মৌলিক পার্থক্য রয়েছে। ঠিক আছে, বৈশিষ্ট্যগত কিছু পার্থক্য রয়েছে, তাই এই ঋণটা শুধু ঋণ হিসেবেই যাবে। কার ঋণ হিসেবে যাবে? ওয়াই এর ঋণ হিসেবে, ব্যালেন্স বিডি হিসেবে যাবে। ঠিক আছে, তাহলে দেখো আমরা এটা বসিয়ে দিচ্ছি 25,000 টাকা বছরের মাঝামাঝি সময় যেহেতু বলেছে, তাই 1 জুলাই দিয়ে আমরা বসাবো 25,000 টাকা। এই যে ওয়াই এর ঋণ হিসাব জুলাই 1 নগদান হিসাব লিখে, যেহেতু নগদে ঋণ নিয়েছে তাই 25,000 টাকাটা বসালাম। ঠিক আছে, 25,000 টাকা বসালাম। এরপরে যেহেতু আমাদেরকে এখানে বছরের মাঝামাঝি সময়ে বলেছে, এই যে আমি এখানে লিখে রেখেছি, তাই সুদ ধরতে হবে। সুদের কোনো পার্সেন্টেজ দেয়া নেই, তাই 6% সুদ ধরতে হবে। কত পার্সেন্ট সুদ? 6%। ঋণের সুদের পার্সেন্টেজ দেয়া না থাকলে 6% সুদ ধরতে হয়। কিসের উপরে ধরবো? এই 25,000 টাকার উপরে। আমি পেন্সিল দিয়ে রেখেছি, দেখো ধরতে হবে ঋণের সুদ। এটা কোথায় যাবে ঋণের সুদটা? একবার 1 নম্বর ঘরে, মানে লাভ লোকসান বন্টন হিসেবে, এবং আরেকবার যাবে ওয়াই এর ঋণ হিসেবে। হ্যাঁ, তাহলে আমরা দেখো বসাচ্ছি এখানে লাভ লোকসান বন্টন হিসেবে। দেখো ওয়াই এর ঋণ হিসেবে যেহেতু যাবে, হেডিং দিলাম। দেওয়ার পরে ঋণের সুদ 750 টাকা কিভাবে আসলো একটু ফোকাস করি। দেখো 25,000 ইন্টু 6% ভাগ 2। ভাগ 2 কেন হয়েছে? 25,000 ইন্টু 6% ভাগ 2। ভাগ 2 কেন হয়েছে? কারণ 6 মাস। ঠিক আছে, তোমরা করে দেখো 25,000-এর 6%, 25,000-এর উপর 6% 1500 টাকা আসে। তাহলে এটার উপরে 6 মাস ধরলে 750 টাকা একবার এখানে বসাবো, এবং আরেকবার কোথায় বসাবো? অংশীদারদের ওয়াই এর ঋণ হিসেবে ঋণের সুদ, এই যে লাভ লোকসান বন্টন হিসেব হেডিং দিয়ে ঋণের সুদ 750 টাকা বসিয়ে দিলাম। গেল আমার ঋণের সুদ। এরপরে কি বলেছে দেখো, এরপরে আমাকে বলেছে চুক্তির শর্তানুযায়ী অংশীদারদের যে কোনো সুদ, বেতন ও কমিশন সমন্বয় পরবর্তী, আমি আগেই সার্কেল করে রেখেছি যে এই পরবর্তীটা বললে আমার একটু ক্যালকুলেশন করতে হবে, এই জিনিসটা আমার খুব ইম্পর্টেন্ট, এর জন্য আমি এই 2টা সার্কেল করে রেখেছিলাম। পরবর্তী মুনাফার ওপর x 4% হারে কমিশন পাবে। এটা কার কমিশন? শুধু এক্স এর কমিশন, তাই না? এটা কোথায় যাবে? একবার যাবে লাভ লোকসান আবন্টন হিসেবে মানে বন্টন হিসেবে, এবং আরেকবার যাবে অংশীদারদের মূলধন হিসেবে। কার ঘরে? এক্স এর ঘরে। ঠিক আছে, তাহলে আসো এটা কিভাবে বের করব। প্রথমে আমরা লাভ লোকসান বন্টন হিসেবে যাওয়ার পরে তোমরা এই ক্রেডিট সাইড যোগ করে ফেলবা। ক্রেডিট সাইড যেহেতু বড় আছে যোগ করে ফেলবা, কমিশন তো পরে বের করব। ক্রেডিট সাইড 1,32,000 এবং 950 যোগ করে আসলো আমার 1,32,950। এই যে
950। এই 1,32,950 থেকে এখানে মূলধনের সুদ, যেহেতু সুদ বলেছে, সুদ, বেতন, কমিশন, বেতন তো আগেই বাদ দিয়ে ফেলেছি, এজন্য এখানে আনিনি, বাদ দিয়ে ফেলেছে, তাই 12,000 টাকা সুদ বাদ দিব, ঋণের সুদ বাদ দিব। এতটুকু পর্যন্ত বাদ দেওয়ার পর আমার সেই ব্যালেন্সটা কত আসে, এতটুকু বাদ দেওয়ার পর আমার এই যে এখানে আসছে দেখো 1,32,950 মাইনাস 12,000 মাইনাস 750, এটা বাদ দেওয়ার পর আসছে কত আমার 1,20,200। এই 1,20,200 উপরে কমিশন পরবর্তী কি বলেছে 4%, এখানে গুণ 4 যেহেতু পরবর্তী বলেছে ভাগ 104, এটা দিয়ে আমার করলে আমার কমিশন আসবে 4,623, 4,623। তাহলে ওয়াই এর মূলধন হিসেবে এটা আবার যাবে, তাই কমিশন একবার এখানে বসালাম এবং আবার মূলধন হিসেবে দেখো এই যে কমিশন হিসেবে, সরি ওইটা এক্সের, আমি ওয়াই বলে ফেলেছি ভুলে, এক্সের মূলধন হিসেবে আবার 4,623 আসলো। ঠিক আছে, এই যে 4,623। তাহলে এই পর্যন্ত নিয়ে আসলাম। এরপরে আমাকে কি বলেছে, এরপরে বলেছে যে তোমাদেরকে এখানে একটা জিনিস উল্লেখ আগে থেকে বলে রাখি, ওখানে যে আমি 1,32,000 টাকার কথা বলেছি, এই 1,32,000 টাকাটা কোথা থেকে এসেছে, এই 1,32,000 টাকাটা কিন্তু আমাকে আগেই বসিয়ে ফেলতে হবে, কারণ এখানে তোমাকে নিট মুনাফা কিন্তু দিয়ে দিয়েছে 1,32,000 টাকা। হ্যাঁ, ডেবিট করার পর কিন্তু অন্যান্য সমন্বয়ের পূর্বে, এখানে কিন্তু পূর্বে বলেছে, তার মানে অন্যান্যটা বাদ দিতে হবে না। দেওয়ার পর 1,32,000 টাকা কারবারের মুনাফা, তো এই 1,32,000 টাকা আমি এখান থেকে নিয়ে এসেছি, এই জিনিসটা আমি এখানে আগেই বসিয়ে দিয়েছি। এই যে 1,32,000 টাকা সেখান থেকেই আসলো, আশা করি তোমরা এই জিনিসটাও বুঝতে পেরেছো। তাহলে 1,32,000 টাকা 950 টাকা যোগ করার পর, এটা তো আগেই করলাম, এতটুকু বাদ দিয়ে আমার আসলো 1,20,200, 1,20,200 থেকে আবার 4,623 বাদ দেওয়ার পর আমার এখানে মুনাফা আসলো 1,15,577। সোজা কথা, এইটা থেকে এই তিনটা বাদ দেওয়ার পর আমার আসলো মুনাফা 1,15,577। এটাকে ওদের মূলধন অনুপাতে বন্টন করতে বলেছে। আমি আগেই বলেছি মূলধন ছিল কত, 10 লক্ষ টাকা। আমি এখানে লিখে দিচ্ছি দেখো, 10 লক্ষ, সরি 10 লাখ না, 1 লক্ষ, 1 লক্ষ টাকা, তারপরে ছিল 80,000 টাকা, তারপরে ছিল কত 60,000 টাকা। তো এই জিনিসটাকে আমরা এখানে এই 4টা শূন্য বাদ দিয়ে ফেলি, সবগুলা থেকে 4টা শূন্য বাদ দিয়ে ফেললাম। বাদ দেওয়ার পর আমার কি কি থাকলো, 10:8:6, এটাকে 2 দিয়ে ভাগ যায়, 2 দিয়ে ভাগ দিলে কি হবে 5:4 কত 3, তাই না? 5 দুগুণ 10, 4 দুগুণ 8, 3 দুগুণ 6, তাহলে 5:4:3 এই অনুপাতে আমাকে এই টাকাটা বন্টন করতে হবে। তো এই টাকাটা বন্টন করে আমার কত আসলো দেখো, তোমরা করে দেখো, এক্স এর 48,157, ওয়াই এর 38,526 এবং জেড এর কত 28,894। এই টাকাটা আবার কোথায় যাবে, আমি হেডিং দিয়ে দিয়েছি অংশীদারদের মূলধন হিসেবে, আমি আগেই বলেছি মুনাফাটা। তাহলে মুনাফা হলে কোথায় যাবে, ক্রেডিট পাশে, মূলধন হিসেবে ক্রেডিট পাশে। আর যদি ক্ষতি হয় তাহলে কোথায় যাবে, ডেবিট পাশে। যেহেতু মুনাফা হয়েছে এবার ক্রেডিট পাশে বসাবো। ক্রেডিট পাশে দেখো বন্টনযোগ্য মুনাফা, এই যে 48,157, 38,526, 28,894 বসিয়ে দিলাম। এখন এগুলো সব যোগ করব, এটাও যোগ করব, এটাও যোগ করব। যোগ করার পর আমার ক্রেডিট সাইড বড় হওয়ার পর এগুলো বাদ দেওয়ার পর আমার ব্যালেন্স সিডি আসবে। এটা আবার পরবর্তী বছরের জানুয়ারি মাসের 1 তারিখে আমার ব্যালেন্স বিডি হিসেবে, আমি এই সিডিটাকে বিডি হিসেবে আবার নিয়ে আসব। ঠিক আছে, তাহলে লাভ লোকসান বন্টন হিসাবেও বুঝলাম, অংশীদারদের মূলধন হিসাবেও বুঝলাম। এরপরে আসো, আমরা এটা এই জিনিসগুলো আগেই লিখে রেখেছিলাম। এই 25,000-এর সাথে 750 যোগ করলে 25,750 আসলো, দুটা যোগ করে, এখানে তো কিছুই নাই, এখান থেকে 25,750 থেকে শূন্য বাদ দিলে ব্যালেন্স সিডি আসে 25,750। এই সিডিটাকে আবার পরের বছরে জানুয়ারি মাসের 1 তারিখে ব্যালেন্স বিডি হিসেবে নিয়ে আসতে হবে 25,750। ঠিক আছে, তাহলে এভাবে খুব সহজেই আমরা অঙ্ক করতে পারবো। এবং তোমরা যদি বাসায় আরও প্র্যাকটিস করো,
আরও উদাহরণ দেখে নিজেরা যদি আরও ভালোভাবে যদি প্র্যাকটিস করো এই ধরনের অঙ্ক ইনশাল্লাহ খুব ভালোভাবেই পারবে। এবং আশা করি আজকে আমি যে অঙ্কটা করে দিয়েছি সেই অঙ্কটা কিন্তু তোমরা বাসায় বসে বসে নিজে নিজে চেষ্টা করবে, তাহলেই কিন্তু তোমরা অঙ্কটা খুব ভালোভাবে বুঝবে। হ্যাঁ, নেক্সটে আরও নতুন নতুন কিছু তথ্য নিয়ে, এই যেমন এখানে নতুন তথ্য কি ছিল, একটা হচ্ছে সমন্বয় পরবর্তী যে কমিশন, আর একটা ছিল ডেবিট করার পর, এই দুইটা জিনিস শিখলা না, খুব ইম্পর্টেন্ট। মোটামুটি সম্পূর্ণ সব কিছুই তো নতুন শিখেছো, কিন্তু এই দুইটা জিনিস খুব ভালোভাবে মনে রাখবো। আচ্ছা, যাই হোক, নেক্সটে আমি আরও অন্য নতুন তথ্য নিয়ে এই চ্যাপ্টার থেকে আরও কিছু অঙ্ক নিয়ে আসবো। এবং তার জন্য কি করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেলটিকে, অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং নেক্সট ক্লাসের জন্য অপেক্ষা করো। নেক্সটে আরও ভালোভাবে যাতে এই চ্যাপ্টারটা বুঝতে পারো সেই আশা করে আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ওকে, আল্লাহ হাফেজ। ও, আরেকটা জিনিস তোমাদের জন্য কিন্তু এই প্রত্যেকটা পেজের স্থির চিত্র বরাবরের মতো এবারও দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও এবং অঙ্কটা বাসায় বসে বসে করে নাও। ঠিক আছে, আল্লাহ হাফেজ।